জয় খুব স্ট্রেট এবং ফরওয়ার্ড ওয়েতে যেভাবে উত্তর দিয়েছে আমি এটা কল্পনাও করতে পারিনি। যেমন বলা হয়েছে যে তার মায়ের রাজনীতি কি শেষ? তিনি বলেছেন সম্ভবত শেষ, কারণ তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, তার বয়স হয়ে গেছে। জয়ের মতো এত মেকআপ, গেট আপ, স্মার্টনেস অন্য কোনো পলিটিশিয়ানের নেই। একটা অ্যাটিটিউড, বাপের বেটা নেতা হওয়া তো এরকমই হওয়া উচিত। তৃতীয় বিশ্বতে এই ধরনের স্মার্ট লোক একজনও নেই। আগামীর গণতন্ত্র, আগামী রাজনীতি সবকিছুতে মানুষ যে জয়কে সম্পর্কিত করার চেষ্টা করছে, আমি এর মধ্যে মন্দ কিছু দেখি না। জয়ের বডি ল্যাঙ্গুয়েজ, তার ড্রেস কোড অর্থাৎ তার যে পোশাক, তার পোশাকের কালার কম্বিনেশন, তার হেয়ার স্টাইল অর্থাৎ তিনি যেভাবে চুল কেটেছেন, শেভ করেছেন, যেভাবে বসেছেন, পায়ে যে জুতোটি পরেছেন, শো, তার কালার, তারপরে যে মোজা পরেছেন, সক্স, সব মিলিয়ে একেবারে জুতোর তলা থেকে শুরু করে একদম মাথার চুল পর্যন্ত সব কিছু নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে সামাজিক মাধ্যমে। আন্তর্জাতিক গণমাধ্যম কেন এখন জয়, শেখ হাসিনা, আওয়ামী লীগকে নিয়ে মাতামাতি করছে, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এর পিছনে আন্তর্জাতিক রাজনীতি, তাদের যে থিম, তাদের যে চিন্তা চেতনা। আপনারা জানেন যে এই আল জাজিরাই কিন্তু একটা সময় প্রাইম মিনিস্টার্স মেন করেছিল, তো প্রধানমন্ত্রীর কাছের লোক, এবং একাধিকবার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিল এবং শেখ হাসিনাকে যথেষ্ট বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। তো সেই আল জাজিরা কেন এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লেগেছে? বিএনপি নিয়ে কেন তারা মাতামাতি করছে না? আওয়ামী লীগকে কেন তারা আবার হাইলাইটে নিয়ে আসছে? এর পেছনে মধ্যপ্রাচ্যের রাজনীতি, এর পেছনে আমেরিকার রাজনীতি, এর পেছনে ভারতের রাজনীতি অনেকাংশে জড়িত। থার্ডলি, এই সাক্ষাৎকারে কতগুলো পয়েন্ট সামনে এসেছে। সেই পয়েন্টের মধ্যে যে বিষয়গুলো আমার সবচেয়ে প্রথম নজরে এসেছে সেটি হলো জয় খুব স্ট্রেট এবং ফরওয়ার্ড ওয়েতে যেভাবে উত্তর দিয়েছে আমি এটা কল্পনাও করতে পারিনি। যেমন বলা হয়েছে যে তার মায়ের রাজনীতি কি শেষ? তিনি বলেছেন সম্ভবত শেষ, কারণ তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, তার বয়স হয়ে গেছে। হঠাৎ করে জয় এই যে একটা সিদ্ধান্ত দিলেন, বললেন, এটার পিছনে তার ডিপ্লোম্যাটিক নলেজ, দলের যাকে বলা হয় গ্রুমিং, নাকি তিনি তার যে ভিতরে যে অন্তর্নিহিত যে ক্ষমতা সেটা থেকে বললেন? এটা আপনারা একটু চিন্তা করে দেখবেন যে এই যে তাকে শেখ হাসিনাকে রিংয়ের বাইরে দেওয়া এবং তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষদেরকে তিনি নিষ্ক্রিয় করে দিলেন যে তিনি বয়স হয়ে গেছেন, আর রাজনীতিতে তিনি থাকবেন না। এই গেল এক। তারপর তার মাকে ডিফেন্ড করার এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং গণহত্যা, এই বিষয়গুলো নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আপনি স্বীকার করেন বা না করেন, কিন্তু এই বক্তব্যের যে যুক্তি, সেই যুক্তি আপনি অস্বীকার করতে পারবেন না। সেখানে অত্যন্ত প্রতাপে, প্রচন্ড প্রতাপে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, তো তিনি ইচ্ছা করে তো অনেক মন্দ কাজ করতে পারেন। ইরানের দিকে তাকান না কেন? একটি ক্ষমতাধর রাজনৈতিক দলের অনেকগুলো অপশন থাকে। ইরান তার মিলিটারি দিয়ে নির্বিচারে গুলি চালিয়েছে, হাজার হাজার মানুষ মেরে ফেলেছে। এরপরে যখন জনগণ রাস্তায় নেমে এসছে সরকারের বিরুদ্ধে, তার কাউন্টারে সরকার তার পক্ষের যারা লোকজন রয়েছে তাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কয়জন মরবে, কয়জন ড্যামেজ হবে, ডাজ নট ম্যাটার, এগুলো নিয়ে তারা চিন্তাই করেনি। সমস্ত দেশ ব্ল্যাক আউট করে দিয়ে তারা সেই কাজগুলো করেছে, ফলে সারা বিশ্ব স্টপ হয়ে গেছে, চক্রান্তকারী স্টপ হয়ে গেছে, এবং ইরান এখন নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র। তো সেই কাজটি কেন শেখ হাসিনা পারবেন না? তার তো লোকজনের অভাব ছিল না। তারপরে তার পুলিশে, তার সেনাবাহিনীতে তার অনুগত লোকের অভাব ছিল না। কেন তিনি সেই কাজটি করেনি? সেটাকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন যে তিনি এটা চাননি। তিনি যদি করতে চাইতেন তাহলে তিনি এখন ক্ষমতায় থাকতেন। এর চেয়ে সহজ সরল বাংলায় আর কোন উত্তর হতে পারে না। তিনি যখন সে সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন, তখন তার ডান হাতটি যেভাবে উঠেছিল, তিনি তার 5টি আঙ্গুল স্বাভাবিকভাবে রেখে তিনি তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন হাত নেড়ে নেড়ে।
কিন্তু যখন তার এই মায়ের এই প্রসঙ্গটি আসলো, তখন মুহূর্তের মধ্যে তিনি যাকে বলা হয় দৃঢ় হয়ে গেলেন, স্বাধীন চেতা হয়ে গেলেন। বাঘের গর্জনের মতো তিনি গর্জন দেওয়ার চেষ্টা করলেন, এবং যেভাবে বাঘ শিকার করার সময় হঠাৎ করে তার থাবার মধ্যে থেকে নখগুলো বের করে নিয়ে আসে, ঠিক সেইভাবে তিনি তার 5টি আঙ্গুলের মধ্যে 4টি আঙ্গুলকে মুষ্টিবদ্ধ করে তার যে তর্জনী, সেই তর্জনীটিকে তিনি উঁচিয়ে পয়েন্ট আউট করলেন, যেটাকে আমরা মানে ইংরেজিতে যেটিকে বলি পয়েন্ট ম্যান। ওই আঙ্গুলকে বলা হয় পয়েন্ট ম্যান। আপনি যখন কোনো একটা জিনিস সুনির্দিষ্ট করে পয়েন্ট আউট করতে চান, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান, কাউকে খোঁচা দিতে চান, কানে আঙুল দিতে চান, তখন আপনি যে আঙ্গুলটি ব্যবহার করেন সেটাকে বলা হয় পয়েন্ট ম্যান। এবং ঠিক ওই জায়গাটাতে এই পয়েন্ট ম্যান দিয়েই কিন্তু বন্দুকের ট্রিগার টিপে এই আঙ্গুল উঁচিয়ে মানুষকে ধমক দেওয়া হয়, এই আঙ্গুল উঁচিয়ে মানুষকে ডাকা হয়। কেমন আপনি দেখেন কাউকে যদি কোনো প্রিয়সীকে বা প্রিয়জনকে যখন আপনি কাছে ডেকে আনবেন, তখন কোন আঙ্গুল বাঁকা করে আপনি ডাকবেন কেমন, আর কোন আঙ্গুল দিয়ে আপনি ঘিয়ে উঠাবেন, এই পয়েন্ট ম্যান দিয়ে। তো উইদিন ফিউ সেকেন্ড তারেক রহমান সাহেব যে কাজটি কোনোদিন করেননি, সেই কাজটি জয় করেছেন। উইদিন ফিউ সেকেন্ড তিনি তার 4টি আঙ্গুলকে একেবারে মুষ্টিবদ্ধ করে একটি আঙ্গুলকে তিনি পয়েন্ট আউট করেছেন, এবং সুনির্দিষ্ট করে সেই মানুষকে যেভাবে বলেছেন, সেই আল জাজিরার যে সাংবাদিক তিনি রীতিমতো থতমত খেয়ে গেছেন, বেকুব হয়ে গেছেন। আর এই বিষয়টি সাধারণ মানুষ কিন্তু লুফিয়ে নিয়েছে, এবং এটার মধ্যেই তারা একজন স্টেটসম্যান, এই জয়ের স্টেটসম্যান এই যোগ্যতাটা খুঁজে পেয়েছেন। জয়ের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, তার মধ্যে যে ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটি রয়েছে, এবং সেই ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটির কারণে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে তিনি প্রকৃতিগতভাবে যে রেসপন্ড করতে পারেন, তাকে যে শিখিয়ে দিতে হয় না, তাকে যে বলে দিতে হয় না, তার ভিতর থেকে অন্তর্নিহিত শক্তিগুলো যে বের হয়ে এসে শব্দ তৈরি করে, তাল তৈরি করে, লয় তৈরি করে, ছন্দ তৈরি করে, এটি এই সাক্ষাৎকারে ফুটে উঠেছে বলে আওয়ামী লীগের লোকজন মহা খুশি। আর আমজনতা তারাও এটাকে অস্বীকার করতে পারছেন। আগামীর গণতন্ত্র, আগামী রাজনীতি সবকিছুতে মানুষ যে জয়কে সম্পর্কিত করার চেষ্টা করছে, আমি এর মধ্যে মন্দ কিছু দেখি না।